আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। 10 এপ্রিল 1912 সালের ঘটনা। আরএমএস টাইটানিক তৎকালীন বিশ্বের সবথেকে বিলাসবহুল জাহাজ। এটি তার প্রথম সমুদ্র যাত্রায় রওনা হয়েছিল। এখানে সব ধরনের মানুষই উপস্থিত ছিলেন। এখানে নামকরা শিল্পপতি থেকে শুরু করে অভিনেতা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই জাহাজে উঠেছিল। জাহাজটির দায়িত্বে ছিল ৬২ বছর বয়সী ক্যাপ্টেন এডওয়ার্ড জন স্মিথ। যাত্রী, গণমাধ্যম এবং সাধারণ মানুষদের মধ্যে জাহাজটি নিয়েছিল তুমুল আলোচনা। ১০ এপ্রিল ১৯১২ আরএমএস টাইটানিক তার প্রথম সমুদ্র যাত্রা শুরু করে। জাহাজটি ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এতে উপস্থিত ছিলেন সাধারণ মানুষ, শিল্পপতি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যারা যাচ্ছিল উন্নত কোনো জীবনের উদ্দেশ্যে আমেরিকাতে। যাত্রী এবং সাধারণ মানুষের মধ্যে জাহাজটি ব্যাপক আকারে উত্তেজনা তৈরি করে। কেবলমাত্র এটি বিশ্বের বৃহত্তম জাহাজই ছিল না, এটার দৈর্ঘ্য ছিল ২৬৯ মিটার, যা ৩টি ফুটবল মাঠের সমান, যার উচ্চতা ছিল ৫৩ মিটার। সেই সময়ে এই জাহাজের বিলাসিতা ছিল একদম শিখরে। এই জাহাজটি তৈরি করতে প্রায় ৭.৫ মিলিয়ন ইউএস ডলার খরচ হয়, বাংলাদেশি টাকায় যা দাঁড়ায় ১০০ কোটি টাকা। মুদ্রাস্ফীতি যদি বিবেচনা করি, এখন সেই ডলারগুলা ৪০০ মিলিয়ন ইউএস ডলার কাছাকাছি দাঁড়ায়, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে ৫,০০০ কোটি টাকা সমান। জাহাজের ভেতরে সুযোগ সুবিধা এবং সাজসজ্জা এ যেন একটা 5 স্টার হোটেলকেও হার মানায়। টাইটানিক তৈরিতে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, তাই জাহাজটাকে আনসিঙ্কেবল টাইটেল দিয়ে দেয়। এই ওয়েস্টারল্যান্ড ছিল এই জাহাজটির নির্মাতা কোম্পানি, যারা এই জাহাজটিকে তৈরি করেছিল। এই কোম্পানির ভাইস প্রেসিডেন্ট এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে তিনি জনসম্মুখে এসে দাবি করেন যে এই জাহাজটি কখনো ডুববে না। কিন্তু এর প্রথম সমুদ্র যাত্রার ২ দিন পরে ১২ এপ্রিল ১৯১২ জাহাজটি ২১.৫ নটস বা ৪০ কিলোমিটার গতিতে তার গন্তব্যের দিকে যাত্রা অব্যাহত রাখে। এপ্রিল ২ দিন পর ১৪ এপ্রিল ১৯১২ জাহাজটি প্রায় ৬০টিরও বেশি সতর্কতা সিগন্যাল পায় বিভিন্ন জাহাজ থেকে, কিন্তু ক্যাপ্টেন স্মিথ এবং তার কর্মীরা সেগুলোকে অবজ্ঞা করে। তারা তারপরেও জাহাজটির গতি কমায় না। ধীরে ধীরে দিন শেষ হয়ে যায়, রাত নেমে আসে, তাপমাত্রা কমতে থাকে। ১৪ এপ্রিলের সেই রাতের বিশেষত্ব এটি ছিল যে সেদিন রাত্রে আকাশে চাঁদ দেখা যাচ্ছিল না। চাঁদ না থাকায় ছিল না কোনো জ্যোৎস্না এবং ভিজিবিলিটি ছিল একদম কম। জাহাজের একটি ক্রু নেস্ট ছিল, যা জাহাজের একদম উঁচুতে অবস্থান করে, যেখান থেকে জাহাজের চারিদিকে সুন্দর মতো নজর রাখা যায়। সেখানে একজনকে বসিয়ে রাখা হতো। তিনি নজর রাখতেন যে জাহাজের পথে কোনো ট্রাফিক কিংবা কোনো রকমের বাধা আছে কিনা। এখানে যিনি বসতেন তাকে হাড় কাঁপানো শীতের অনুভূতি নিতে হতো। খুব দ্রুত গতিতে বাতাস প্রবাহ হচ্ছিল এবং সেদিন ছিল শীতের, কনকনে শীতের একটি রাত। এই হিমশীতল রাতে চোখ দিয়ে পানি পড়ে এবং চোখ একদম ঝাপসা হয়ে আসে। কিছু দেখা তখন একদম কঠিন হয়ে পড়ে। রাত ১১টা ৩৯ ফ্রেডরিক ফ্লিট নামে একজন উপরে কর্মরত ছিল। ক্রোজ নেস্টের দায়িত্ব তার উপরই ছিল। হঠাৎ তিনি সামনে একটা বিশাল আইসবার্গ দেখতে পান। তিনি নিচের লোকদের সতর্ক করার জন্যে ২-৩ বার ঘন্টা বাজান। তারপর ফোন তুলে ব্রিজে থাকা অফিসারদের কল করেন। তিনি চিৎকার করে জানান যে সামনে একটা বিশাল আইসবার্গ রয়েছে, জাহাজটাকে যত দ্রুত সম্ভব ঘুরিয়ে নিতে হবে। ফার্স্ট অফিসার উইলিয়াম এই বার্তাটি শোনেন এবং ইঞ্জিন রুমে খবর পাঠান যে জাহাজটিকে দ্রুত বামে ঘুরিয়ে নিতে হবে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মাত্র ১ মিনিট পর ১১টা বেজে ৪০ মিনিট
বিশাল এই টাইটানিক জাহাজ সেদিন রাত্রে ধাক্কা খায় সেই বড় আইসবার্গের সাথে। টাইটানিক ছিল নতুন জীবনের বিলাসবহুল যাত্রার একটি প্রতীক। এই ইংল্যান্ডের সাউদাম্পটন বন্দর থেকে যাত্রা শুরু করেছিল। যাত্রীদের মধ্যে অনেক ধনী এবং প্রভাবশালী ব্যক্তি ছিলেন। ব্র্যান্ড দল তখন আনন্দের সাথে মিউজিক বাজাচ্ছিলেন। এই আইসবার্গটি জাহাজের ডান পাশে আঁচড় কেটে চলে যায়। এই আইসবার্গটি কিন্তু মোটেও ছোট ছিল না। এটির দৈর্ঘ্য ছিল প্রায় একটি বড় ফুটবল মাঠের সমান। উচ্চতায় ছিল জাহাজের ক্রোনেস্টের সমান সমান উচ্চতা। সায়েন্টিস্টদের মতে এই আইসবার্গটির ওজন ছিল প্রায় 15 লক্ষ টন। টাইটানিক সামনের বাম দিকের অংশে ধাক্কা খায়, বিশেষ করে বো অংশ বা সম্মুখের অংশে। এখন প্রশ্ন হতে পারে যে বো কি? নিচের ছবিতে আপনি দেখতে পারবেন যে জাহাজের সামনের অংশকে বো বলা হয় এবং পিছনের অংশকে বলা হয় স্টার্ন এবং নিচের অংশকে কেল বলা হয়। জাহাজটি প্রায় 10 সেকেন্ড ধরে এই আইসবার্গের সাথে ঘর্ষণ চলতে থাকে। এর কারণে জাহাজে বড় একটা ডেন্ট পড়ে যায়। এই প্রচণ্ড চাপের কারণে জাহাজের কাঠামোতে ছোট ছোট ফুটো তৈরি হয়। আপনি হয়তো জানলে অবাক হতে পারেন যে এটি কি করে সম্ভব। বরফের একটি টুকরো কিভাবে ধাতব পাতকে একদম ছিঁড়ে ফেলতে পারে? আপনি যদি আপনার ফ্রিজের বরফ ব্যবহার করেন, সেক্ষেত্রে এটি একটি ধাতুকে কাটতে পারবে না। কিন্তু একটি কথা মাথায় রাখুন, পাহাড়ের সমান ওজন এই আইসবার্গের। এটি ঠিক যে কাঠও ধাতুকে কাটতে পারে না। আপনার গাড়ি যদি একটি গাছের সাথে ধাক্কা লাগে, সেক্ষেত্রে আপনার গাড়ি দুমড়ে মুচড়ে যেতে পারে। যেহেতু আইসবার্গটি প্রচুর ভারী ছিল, তাই এটি টাইটানিকের ব্যাপক ক্ষতি সাধন করেছিল। সংঘর্ষের কয়েক সেকেন্ড পরে জাহাজের ক্যাপ্টেন স্মিথ এবং টমাস অ্যান্ড্রুস ঘটনাস্থলে পৌঁছায় এবং তারা এই বিষয়টা লক্ষ্য করে যে জাহাজে আসলে কতটুকু ক্ষতি সাধন হয়েছে। আর তারা যখন দেখলেন, তখন তারা বুঝতে পারলেন যে জাহাজটি ডুবে যাবে। এটি দেখে তারা পুরোপুরি হতবাক হয়ে গিয়েছিল। তারা ভেবেছিল এই জাহাজটি আনসিকেবল। ভিডিওর শুরুতে আমি উল্লেখ করেছিলাম যে এই জাহাজটিকে তার নিরাপত্তা ব্যবস্থার জন্য অতুলনীয় মনে করা হতো। এর পিছনে মূলত দুটি প্রধান কারণ রয়েছে। প্রথমত, এই জাহাজটির ছিল ডাবল বটম হাল। জাহাজটির মূল কাঠামোকে হাল বলা হয়। ডাবল বটম হাল মানে জাহাজের নিচে দুটি স্তর ছিল। নিচে যদি একটি স্তর ক্ষতিগ্রস্ত হয়, জাহাজটি তার আরেকটি স্তর দিয়ে অনায়াসে ভেসে চলে যাবে। দ্বিতীয়ত, জাহাজের কাঠামোটি ছিল 6টি পানিরোধক কম্পার্টমেন্ট দিয়ে সজ্জিত। এমনকি 16টির মধ্যে 4টিতেও যদি পানি ঢুকে যায়, তবু এই জাহাজটি ভাসতে পারত। তাতে জাহাজের কোনো ক্ষতি হতো না। কিন্তু আইসবার্গটি লেগেছিল জাহাজের পাশে, ফলে ডাবল বটম হাল এখানে কোনো কাজে আসে না, কারণ জাহাজের পাশের অংশটা তো ছিল এক স্তরের। দ্বিতীয়ত, আঘাতটি এতটাই প্রচণ্ড ছিল যে 16টি কম্পার্টমেন্টের মধ্যে 6টিতে পানি ঢুকে যায়। কিন্তু জাহাজের ভেসে থাকার সীমা ছিল মাত্র 4টি কম্পার্টমেন্ট। কিন্তু 6টি কম্পার্টমেন্টে পানি ঢুকে যাওয়ার কারণে এই জাহাজটিকে ডোবা থেকে আর কোনোভাবেই রক্ষা করা যায় না। তো এই আনসিঙ্কেবল জাহাজটি শেষ পর্যন্ত ডুবে যাবে। সংঘর্ষের 20 মিনিট পর রাত বাজে 12টা। ক্যাপ্টেন তার ক্রুদের নির্দেশ দেয় রেডিওর মাধ্যমে ডিস্ট্রেস কল বা রেডিও সংকেত পাঠাতে, যাতে আশেপাশের কোনো জাহাজ তাদের সাহায্যের জন্য এগিয়ে আসে। সিনিয়র রেডিও অপারেটর জ্যাক্স ফিলিপ আমাদের এই গল্পের নায়ক হয়ে ওঠেন। একের পর এক তিনি রেডিও সংকেত পাঠাতে থাকেন, কিন্তু কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। তিনি একটির পর একটি সিগন্যাল পাঠাতেই থাকেন। তার আশা ছিল যে কোনো না কোনো জাহাজ তো এই সিগন্যালটা পাবে। 20 মিনিট পর 12:20 কার্পাথিয়া নামে একটি জাহাজ থেকে একটি সিগন্যাল পাওয়া যায়। ইতিমধ্যে ক্যাপ্টেন স্মিথ লাইফ বোর্ডের মাধ্যমে যাত্রীদেরকে সরিয়ে নেওয়ার জন্য ইভ্যাকুয়েশন সিগন্যাল দেয়। নিয়ম অনুযায়ী লাইফ বোর্ডে ওঠার ক্ষেত্রে নারী ও শিশুদেরকে অগ্রাধিকার দেওয়া হয়, তাদেরকে সবার আগে উঠতে বলা হয়। তবে জাহাজে থাকা যাত্রীরা তখনও খুব বেশি আতঙ্কে ছিলেন না। অধিকাংশরাই বিশ্বাস করতেন
যে টাইটানিক কখনো ডুববে না। কারণ যেসব কোম্পানিরা এই বিজ্ঞাপন দিয়েছিল তারা এটাই দাবি করেছিল যে এই জাহাজটি আনসিঙ্কেবল। তাই যাত্রীরা ভেবেছিলেন হয়তো বিশাল একটি আইসবার্গের সাথে ধাক্কা লেগেছে, কিন্তু এই জাহাজ ডুববে না। এই কারণে প্রথম যে লাইফ বোটটি নামানো হয়েছিল সেটির ধারণ ক্ষমতা ছিল 65 জন মানুষ, কিন্তু উঠেছিল মাত্র 28 জন মানুষ। লাইফ বোটটি নামানোর সময় অর্ধেকই ছিল খালি। সময়ের সাথে সাথে একের পর এক কম্পার্টমেন্ট পানিতে তলিয়ে যেতে থাকে। জাহাজটি ধীরে ধীরে একদিকে কাত হওয়া শুরু করলো। যাত্রীরা বুঝতে পারলেন যে জাহাজটি আসলেই ডুবে যেতে পারে। যখন সবাই উপলব্ধি করতে পারলেন যে জাহাজটি ডুবে যাবে, তখনই চরম বিশৃঙ্খলা তৈরি হয়ে যায় এই জাহাজে। মানুষ আতঙ্কে ছুটাছুটি শুরু করে দেয়। রাত 1টা বাজতে বাজতে সামনের প্রত্যেকটা কম্পার্টমেন্টেই পানি ঢুকে যায়। তাই জাহাজের সামনের অংশটি ধীরে ধীরে পানিতে তলিয়ে যেতে থাকে। আর সামনের অংশে যেহেতু পানির ভর বেশি, সেহেতু পিছনের অংশ ধীরে ধীরে এটি সমুদ্রের উপরে আবির্ভাব হতে থাকে। আসল সমস্যা ছিল জাহাজে লাইফ বোর্ডের প্রচণ্ড অভাব। আসল সমস্যা ছিল লাইফ বোর্ডে, কারণ জাহাজে ছিল মাত্র 20টি লাইফ বোর্ড। আর এই 20টি লাইফ বোর্ডের ধারণ ক্ষমতা ছিল 1200 জন মানুষ, কিন্তু জাহাজে ছিল কেবিন ক্রু সহ 2200 জন মানুষ। রাত 2টা 5-এ শেষ লাইফ বোটটি টাইটানিক থেকে নামানো হয়, কিন্তু এখনও 1500 যাত্রী জাহাজের ভিতরেই রয়ে গেছে। এই চরম বিশৃঙ্খলার মধ্যে কিছু মানুষ জোর করে লাইফ বোর্ডে তাদের জায়গা নেওয়ার চেষ্টা করছিলেন। কিছু যাত্রী তাদের ভাগ্যকে মেনে নেয়। তারা এই জাহাজে থাকার সিদ্ধান্ত নিয়েছিল। শেষ মুহূর্তে ছিল চরম বিশৃঙ্খলা। সবাই কাঁদছিল, কেউ কেউ প্রার্থনা করছিল। যে কটি লাইফ বোট বাকি ছিল তাতে আপ্রাণ ওঠার চেষ্টা করছিল সকল মানুষ। কিন্তু এই ভিডিওর শেষটা কিন্তু খুবই মর্মান্তিক। প্রত্যক্ষদর্শীদের মতে রাত 2টার দিকে জাহাজটি 2 টুকরো হয়ে ভেঙে যায়। অতুলনীয় এই জাহাজটি ডুবে যেতে 3 ঘন্টা সময়ও নেয়নি। জাহাজে রয়ে যাওয়া 1500 যাত্রী সেই দিন সেই জাহাজের সাথে ডুবে প্রাণ হারায়। আর যারা সাঁতার জানতো তারা হাইপোথার্মিয়া, শরীরের তাপমাত্রা কমার কারণে সেখানেই মারা যায়। সেই সময় পানির তাপমাত্রা ছিল 2 ডিগ্রি সেলসিয়াস। এমন তাপমাত্রার পানিতে পড়লে আপনার 1 থেকে 2 মিনিটের মধ্যে হাইপোথার্মিয়া হয়ে আপনি মারা যাবেন। বলা হয় যে ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথ তিনি জাহাজে অবস্থান করে এবং জাহাজের সাথে তিনিও তলিয়ে যান। আবার কেউ কেউ বলে যে তিনি নাকি নিজের জীবন নিজেই নিয়ে নিয়েছেন। আরএমএস কার্পাথিয়া যেটি টাইটানিককে উদ্ধারের জন্য রওনা দিয়েছিল, সেটি 3টা 30 থেকে রাত 4টার মধ্যে সেই ঘটনাস্থলে উপস্থিত হয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। টাইটানিকের বিপর্যয়ের পরে অনেক প্রশ্ন ওঠে এবং বিতর্ক জন্ম নেয়। তদন্ত শুরু হয় এবং মানুষের সামনে এমন কিছু বেরিয়ে আসে যা মানুষকে একদম স্তম্ভিত করে দেয়। আমি যদি বলি যে টাইটানিক থেকে মাত্র 37 কিলোমিটার দূরে আরেকটি জাহাজ ছিল, যা চাইলে ঠিকই টাইটানিকের সকল যাত্রীকে যে উদ্ধার করতে পারত। হ্যাঁ, এটা সত্যি, জাহাজটি ছিল এসএস ক্যালিফোর্নিয়ান। টাইটানিক আইসবার্গের সাথে ধাক্কা লাগার আগে এসএস ক্যালিফোর্নিয়ান থেকে একটি বার্তা পাঠানো হয়েছিল। তারা সতর্ক করেছিল যে সাবধান, সমুদ্রে প্রচুর পরিমাণে আইসবার্গ রয়েছে। এরপর 11টা 15 ক্যালিফোর্নিয়ান রেডিও অপারেটর রেডিও বন্ধ করে ঘুমাতে চলে যান। বিপদ এড়ানোর জন্য সেদিন রাতে ক্যালিফোর্নিয়ান সেই জাহাজটি তার যাত্রা স্থির করে। যেহেতু জাহাজটি বন্ধ ছিল তাই তার রেডিওটি অফ ছিল, তাই তারা টাইটানিকের বিপদ সংকেতটি রিসিভ করতে পারেনি। জাহাজটি টাইটানিকের এতই কাছে ছিল যে টাইটানিকের ডেকে থাকা যাত্রীরা সেখান থেকে সেই জাহাজটিকে দেখতে পাচ্ছিলেন। কিন্তু টাইটানিক থেকে যখন রকেট আর ফ্লেয়ার আকাশের দিকে ছোড়া হয় তখনও ক্যালিফোর্নিয়ান জাহাজটি এগিয়ে আসেনি। জানা যায় যে রাত 12টার সময় টাইটানিক থেকে ছোড়া রকেট আর ফ্লেয়ারগুলো এসএস ক্যালিফোর্নিয়ান জাহাজের কর্মীরা দেখেছিলেন। তারা এমনকি তাদের ক্যাপ্টেন স্ট্যানলি লর্ডকে এই বিষয়ে জানান, কিন্তু ক্যাপ্টেন জোর দিয়ে বলেন যে এটি কোনো বিপদ সংকেত নয়। টাইটানিক ধনী এবং বিলাসবহুল লোকজনদের জাহাজ,
এখানে হয়তোবা তারা কোনো উল্লাস কিংবা আনন্দ করছে। সে রাতে ক্যালিফোর্নিয়ান জাহাজের ক্যাপ্টেন যদি সেই আলোগুলোকে গুরুত্ব দিত, তাহলে হয়তো অনেকগুলা মানুষের প্রাণ সেদিন রক্ষা করা যেত। পরের দিন তারা যখন রেডিও অন করে, তখন তারা টাইটানিকের সেই SOS সংকেতগুলো পায়। তারা দুর্ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তারা শুধু পানির উপর জমে থাকা মৃতদেহ দেখতে পারে। এই বিষয়ে পরিচালিত 2টি তদন্তে ক্যাপ্টেন লর্ডকে এখানে দোষারোপ করা হয়। কিন্তু এত বড় একটি বিপদে শুধুমাত্র একটি মানুষকে দায়ী করা যায় না। এখানে ছিল অনেক মানুষের ভুল, কারণ জাহাজে ছিল না পর্যাপ্ত পরিমাণে লাইফ বোট। নির্মাতা কোম্পানি ভেবেছিল জাহাজটি আনসিঙ্কেবল এবং লাইফ বোটের কোনো প্রয়োজন নেই। যেমন আগে আমি উল্লেখ করেছিলাম লাইফ বোটের কথা। তাছাড়া টাইটানিকের ক্যাপ্টেন কোনো সুরক্ষা মহড়া বা সেফটি ড্রিল পরিচালনা করেনি। টাইটানিক যেদিন আইসবার্গের সাথে ধাক্কা খায়, সেদিন একটি সুরক্ষা মহড়া হওয়ার কথা ছিল, সেটি সেদিন বাতিল করে দেওয়া হয়, কারণ ক্যাপ্টেন ভেবেছিল যে এই জাহাজটি আনসিঙ্কেবল, তাই এটির কোনো সুরক্ষা মহড়ার প্রয়োজন নেই। পরবর্তী ভুলটি ছিল স্টিয়ার্সম্যান রবার্ট হিলসনের, যিনি সেই সময় স্টিয়ারিং হুইল বা জাহাজ পরিচালনায় নিয়োজিত ছিলেন। সে রাতে যখন জাহাজটি আইসবার্গের সাথে ধাক্কা খায়, তখন তাকে বলা হয়েছিল যে জাহাজটি বাম দিকে ঘোরাতে, কিন্তু তিনি তখন আতঙ্কিত হয়ে জাহাজটি ডান দিকে ঘুরিয়ে ফেলেন। এটি ছিল সম্পূর্ণ বিপরীত, যা জাহাজটিকে সরাসরি আইসবার্গের দিকেই নিয়ে যাচ্ছিল। যখন তিনি নিজের ভুল বুঝতে পারেন, তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। ব্রিটিশ তদন্তে আরও জানা যায় যে টাইটানিককে অসংখ্যবার আইসবার্গের সিগন্যাল দেওয়ার পরেও এই জাহাজটি তার পরিপূর্ণ গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু কেন ক্যাপ্টেন গতি কমাননি? এর পেছনে অনেকগুলো তত্ত্ব রয়েছে। টাইটানিকের প্রস্তুতকারক কোম্পানি হোয়াইট স্টার লাইনের প্রেসিডেন্ট জোসেফ ব্রুস ক্যাপ্টেন স্মিথকে চাপ দিয়েছিলেন যে জাহাজকে পূর্ণ গতিতে চালাতে হবে। কোম্পানির তরফ থেকে চাপ ছিল যাতে জাহাজটি তার পূর্ণ যাত্রা 6 দিনেই কমপ্লিট করতে পারে, যাতে এটি রেকর্ড তৈরি করতে পারে যে টাইটানিক শুধুমাত্র সর্ববৃহৎ এবং সর্বোচ্চ বড় জাহাজই নয়, এটি গতিতেও অনেক বেশি এগিয়ে। যখন ক্যাপ্টেন স্মিথ আইসবার্গের সতর্কতাটা পায়, তখন তিনি জোসেফকে দেখিয়েছিলেন, কিন্তু তিনি সেই কাগজটি নিয়ে তার পকেটে নিয়ে রাখে এবং ক্যাপ্টেনকে নির্দেশ দেয় যে জাহাজের গতি কোনোভাবেই কমানো যাবে না। এটি একটি বিশ্বব্যাপী জাহাজ শিল্পকে চিরতরে বদলে দিয়েছে। ভবিষ্যতে এমন কোনো বিপদ এড়াতে নতুন নিয়ম তৈরি করা হয়। 1914 সালে ইন্টারন্যাশনাল আইস প্যাট্রোল গঠন করা হয়। এছাড়া ইন্টারন্যাশনাল কনভেনশন সেফটি অব দ্য লাইফ অ্যাট সি নামে একটি সংগঠন এর চুক্তি স্বাক্ষরিত করা হয়, যা জাহাজের নিরাপত্তার ক্ষেত্রে নতুন মান নির্ধারণ করে। উদাহরণস্বরূপ, জাহাজে পর্যাপ্ত পরিমাণে লাইফ বোট থাকতে হবে। টাইটানিক ডুবে যাওয়ার পরে এর ধ্বংসাবশেষ খুঁজে পেতে প্রায় 70 বছরেরও বেশি লেগে যায়। 1985 সালের সেপ্টেম্বরে একজন আমেরিকান সমুদ্রবী যাত্রী রবার্ট ব্যালার্ড এবং একজন ফরাসি সমুদ্রবিদ সমুদ্রের নিচে টাইটানিক খুঁজে পেতে সক্ষম হয়। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 3800 মিটার বা 3.8 কিলোমিটার নিচে পাওয়া গিয়েছিল। জাহাজ 2টি আলাদা অংশে বিভক্ত ছিল, একটি অপরটি থেকে প্রায় 600 মিটার দূরে ছিল। ডুবে যাওয়ার এতদিন পরে সমুদ্রের পরিবেশের কারণে জাহাজটি ধীরে ধীরে ক্ষয়ে যেতে শুরু করেছে। আসল জাহাজটি দেখতে ছিল এমন, আর ডুবে যাওয়ার পর জাহাজের যা অবশিষ্ট বেঁচে আছে এটা ঠিক এমন দেখা যায়। জানা যায় যে ব্যাকটেরিয়ারা জাহাজের কাঠামোটাকে খেয়ে ফেলছে। ধারণা করা যাচ্ছে যে 2030 সালের মধ্যে জাহাজটি সম্পূর্ণরূপে বিলীন হয়ে যাবে। আজ 110 বছর পরে টাইটানিক নিয়ে মানুষের এখনও আগ্রহ অটুট রয়েছে। 2012 সালে অস্ট্রেলিয়ান একজন বিলিয়নার মানুষ ক্লাইভ পামার নামের লোক, তিনি চিন্তা করেন যে তিনি টাইটানিক 2 তৈরি করবেন। এটি হবে টাইটানিকের হুবহু একটি কপি।
জাহাজের প্রতিটি অংশ মূল জাহাজের মতোই তৈরি করার কথা ছিল। এই প্রজেক্টটি 2016 সালে শেষ হওয়ার কথা থাকলেও আজ 2026 সাল, তাও এখনও এটি শেষ হয়নি। বলা হয় যে মানুষের আর এই প্রজেক্টে কোনো আগ্রহ নেই, কারণ টাইটানিককে আধুনিক সংস্করণ করা হলে এখানে কোনো ওয়াইফাই থাকবে না কোনো ইন্টারনেট। তাই এই জাহাজের মানুষের আর কোনো ইন্টারেস্ট নেই, এমন জাহাজে কেউ চড়তে চাইবে না। হয়তো এই অতুলনীয় টাইটানিক 2টি তার যাত্রার শুরুর আগেই ডুবে গেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করুন, কমেন্টে জানান যে কোন বিষয়ে রহস্য রোমাঞ্চকর ভিডিও আপনারা দেখতে চান। অপেক্ষা করুন আমাদের পরের কোনো ভিডিওর জন্য। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।